দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর থেকে হয়তো বাংলাদেশের রাজনীতি ঘুরে যেতে পারে, কারণ আপনারা জানেন যে আজকে বিকেলবেলা বিএনপির সাথে বৈঠক করবে ডক্টর ইউনূস, এবং বিশেষ করে সে জায়গায় অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও ডক্টর ইউনূস ডেকেছে, হয়তো বিএনপির সাথে আলাদাও কথা বলতে পারে। তো সেই জায়গায় বিএনপি এর আগে যতবারই ডক্টর ইউনূসের সাথে গিয়েছেন, ডক্টর ইউনূস কিন্তু এক কথায় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন। সর্বশেষ যখন তারা নির্বাচনের জন্য এমনভাবে গিয়েছে যে আজকে একটা তারিখ নিয়ে আসবো, নয়তো যমুনা থেকে ফিরবো না। তো পরবর্তীতে দেখলাম সেই ডক্টর ইউনূস একই কথা বলেছেন, এবং তারা যে বাইরে এসে, ভিতরে তারা নরম থাকলেও বাইরে এসে যে বক্তৃতাটি দিয়েছেন যে আমরা অসন্তুষ্ট, আমরা কোনোভাবেই সন্তুষ্ট না, উনি তারিখ বলেননি। তো সেই জায়গা থেকে আজকেও তাদেরকে ডাকা হয়েছে, এবং সংস্কারের যে বিভিন্ন প্রতিক্রিয়া বা সংস্কারের করার জন্য যে দ্বিতীয় ধাপে তাদের সাথে বৈঠক হবে, সেই জায়গায় নির্বাচনী কথাবার্তা তো তারা অবশ্যই বলবেন, এবং নির্বাচনের জন্য বিএনপি এবং ডক্টর ইউনূস সরকারের ভিতরে যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে সেই জায়গাটাকে জোড়াতালি দেওয়ার জন্য হয়তো সম্ভবত আজকে একটা বৈঠক হতে যাবে। এখন সেই জায়গায় কে কিভাবে ডিপেন্ড করবে, এমনকি আমরা দেখেছি যেটা আপনার তারেক রহমানকেও তাদের দলে, মানে তারেক রহমানকেও নিয়ে আসছে, এবং তারেক রহমানকেও নির্বাচনের জন্য চাপ দেওয়া বা নির্বাচনের কথা বলার জন্য তাকে উদ্যত করা হয়েছে, এবং দেখলাম তারেক রহমানও বলেছে যে নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হতে হবে। এই ঘটনা ঘটার পর যখন তারেক রহমান বলল যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তারই আবার 2 দিন পর আমরা দেখলাম যে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হাইকোর্ট থেকে আপনার করা দেওয়া হলো, হাইকোর্ট থেকে তাকে বেকিছু খালাস দেওয়া হলে সমস্ত মামলাগুলো উঠে গেল। তার পরবর্তীতে আমরা দেখলাম আপিল বিভাগ আবার তারেক রহমানের সেই মামলাগুলো নিয়ে নাড়াচাড়া করেছে। তারা আপিল বিভাগ বলছে যে যদি তারেক রহমানের এই মামলাগুলো হয়, যদি রাষ্ট্রপক্ষ চায়, রাষ্ট্রপক্ষ যদি চায় যে আপিল বিভাগে, মানে হাইকোর্ট থেকে তো তাকে খালাস দেওয়া হয়েছে, যদি আপিল বিভাগে যদি পুনরায় তারা করতে পারে, মানে পুনরায় যদি মামলাগুলোকে রাষ্ট্রপক্ষ যদি মনে করে যে না মামলাগুলোই কোনো সমস্যা আছে, সেই বিশেষ করে 21শে গ্রেনেড হামলা মামলা যে মামলাটা, সেই মামলায় যে 19 জন যাবজ্জীবন কারাদণ্ড ছিল, বাবর সাহেব তো মুক্তি পেয়ে গেছেন। তো সেই মামলাটি যদি পুনরায় আপিল বিভাগে যদি তারা আপিল করতে চায় যে না এই মামলায় আসলেই তারেক রহমান দায়ী আছে, এরকম যদি রাষ্ট্রপক্ষ মনে করে, তাহলে পুনরায় তারা আপিল করতে পারবে। তো সেই জায়গায় কিন্তু অবশ্যই বিএনপিকে একটা ব্যাকফুটে রেখেছেন ডক্টর ইউনূস সরকার, এবং সেই ব্যাকফুটের জায়গায় রেখেই তারপর তারা এই আজকে সন্ধ্যায় আপনার তারেক রহমানের যে বিএনপি, সেই বিএনপির সাথে তারা মিটিং করবেন, এবং সেই মিটিংয়ে আসলে তারা কি নির্বাচনী ডেট আদৌ নিয়ে আসতে পারবেন, নাকি তাদেরকে ব্যাকফুটে রেখে চাপ সৃষ্টি করে তারপর তাদেরকে ডেট না দিয়েই সেখান থেকে যমুনা থেকে খালি হাতে ফিরাবেন, এটা এখন দেখার বিষয়। তো আমরা দেখি সন্ধ্যা পর্যন্ত যে আসলেই কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এবং বিশেষ করে যে ঐক্যজোটের কথা আসছিল বারবার, সেই ঐক্যজোটকে আদৌ হয় কিনা। আর অন্যদিকে দেখলাম রুমিন ফারহানা, তিনি ভারতের একটি টিভি চ্যানেল আস্তাক বাংলা, সেই আস্তাক বাংলায় গিয়া তারপর তিনি বাংলাদেশের বিরুদ্ধে, বিশেষ করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে নালিশ তিনি ভারতের কাছে দিলেন, যেখানে বিশেষ করে এই যে আওয়ামী লীগের লোকজন আইসা বিভিন্ন সময় নালিশ দেয়, বিশেষ করে আপনার নিজম মজুমদার, তিনি আইসা আস্তাক বাংলায় আপনার সাক্ষাৎকার দেন, এবং সে জায়গায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে যত রকমের অপপ্রচার আছে, যত রকমের মিথ্যাচার আছে সেগুলো করে থাকেন, এবং তেমনই একটি প্ল্যাটফর্মে এই যে রুমিন ফারহানারা গিয়া তারপরে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ায়, এর বিরুদ্ধে যদি বিএনপি কোনো ব্যবস্থা নিতে না পারে, সেই বিএনপি কিন্তু বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সাধারণ জনগণ বা তৃণমূল পর্যায়ে যারা বিএনপি করেন তারাও কিন্তু এগুলো মেনে নিতে পারতেছেন না। তো সেই জায়গা থেকে বিএনপিকে অবশ্যই এই রুমিন ফারহানা, যারা এই বিদেশি টিভি চ্যানেলে বা বিশেষ করে ভারতের যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া, সেই গদি মিডিয়ার গিয়ে যারা সাক্ষাৎকার দেন তাদের ব্যাপারে আসলে সোচ্চার হওয়া উচিত। আসসালামু আলাইকুম।